আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ফার্স্ট ইয়ারের লাইভ ক্লাস করব। এটাই ফার্স্ট ইয়ারের ফার্স্ট লাইভ ক্লাস, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা বেশি একটা সিরিয়াস না, এই জন্য এটা লাইভ ক্লাস হয় না বেশি একটা। ফার্স্ট ইয়ারে যখন এক বছর এখন তো 2 বছর যাবৎ ঘোরাফেরা করে স্টুডেন্টরা 3-4টা বিষয় ফেল করে সেকেন্ড ইয়ারে সিরিয়াস হয়। এই জন্য ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পাওয়া যায় না। এখানে লিখে দিলাম ফার্স্ট ইয়ার, তাহলে বুঝতে পারবে। যারা ফার্স্ট ইয়ারে আছেন, জয়েন করে ফেলছেন, ওরা একটু মেনশন করে ফেলেন, শেয়ার করে ফেলেন, তাহলে দেখা যাবে স্টুডেন্টের সংখ্যা বেশি হয়ে যাবে। ফার্স্ট ক্লাসটা আমরা মোটামুটি অনেক মানুষ নিয়ে করতে পারবো, ভালো লাগবে। হ্যাঁ, অনেকে জয়েন করে ফেলছে। আমরা আজ ফার্স্ট ইয়ারের জার্নাল করব। ফার্স্টে ট্রেবুলার আছে, কিন্তু ট্রেবুলারটা একটু জটিল। জার্নালটা হালকা বুঝতে পারলে ট্রেবুলার বা অন্য জিনিসগুলো ভালো করে বোঝা যায়। ক্লাস করার আগে প্রথম শর্ত হলো আপনাকে একটা শিট দিছি, ওই শিটটা অবশ্যই লাগবে। ওই লেকচার শিট ছাড়া আপনি ক্লাসটা ভালো করে বুঝবেন না। যদি দেখা যাইতে বা শোনা যাইতে কোনো সমস্যা করে অবশ্যই আমাকে বলবেন, কারণ আমার এখান থেকে দেখা যায় না। লেকচার শিটটা অবশ্যই লাগবে। জার্নালের কিছু নিয়ম আছে, মোটামুটি 9টা জার্নাল দেওয়া আছে। 9টা জার্নাল কেউ যদি মুখস্থ করে, 10টা দেওয়া আছে হয়তো, হ্যাঁ 10টা জার্নাল দেওয়া আছে। এই 10টা জার্নাল মুখস্থ করলে জার্নালের যত নিয়ম আছে সব নিয়ম আপনি শিখে ফেলতে পারবেন। তো ক্লাস শুরু করে দিই। প্রবলেম 1, আমার লেকচার শিটের প্রবলেম 1। এখানে আর যারা লেকচার শিট নাই তারা ইউনিভার্সিটি কোয়েশনে খুঁজে দেখেন। ফিনান্সের একটা ইউনিভার্সিটি কোয়েশন আছে, কারা সিং ইজ লাইসেন্স CPA ফিনান্স 2018, অথবা ব্যতিক্রম বই যাদের আছে 2017 বা 18 এরকম সালে অঙ্কটা আছে। তা জাবেদা করার আগে জাবেদার যে কিছু রুল আছে সেগুলো আপনাদের শিখতে হবে, জানতে হবে। আমি শর্টকাট কিছু রুল বলে দিই। যেমন আমাদের একটা হিসাব সমীকরণ ছিল, A = L + OE। হিসাব সমীকরণ এই পাশটাকে ডেবিট বলা হয়, এই পাশটাকে ক্রেডিট বলা হয়। বাম পাশটাকে ডেবিট আর ডান পাশটাকে ক্রেডিট বলা হয়। অর্থাৎ অ্যাসেট প্লাস থাকলে ডেবিট, লাইবিলিটি এবং অনার ইকুইটি প্লাস থাকলে ক্রেডিট। যারা বেসিক শিখতে চান তাদের জন্য, যারা বেসিক শিখতে চান না তাদের না শিখলেও চলবে, শর্টকাটও ওয়ে আছে। আচ্ছা, ওই জিনিসটাকে প্রকাশ করলে সি দ্বারা প্রকাশ, সি হলো মূলধন, মূলধনের সাথে আয় যোগ হবে, আর এক্সপেন্স এবং ড্রয়িংস বাদ যাবে। মাইনাসগুলো এই পাশে নিয়ে আসলাম। A + E + D = L + C + R। অর্থাৎ সম্পদ, ব্যয়, উত্তোলন, অর্থাৎ অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, এই 3টা জিনিস হলো পজিটিভ থাকলে ডেবিট, আর লাইবিলিটি, তারপর হলো ক্যাপিটাল, রেভিনিউ, এই 3টা জিনিস পজিটিভ থাকলে ক্রেডিট। এটা বেসিকের জন্য, বেসিক সবার দরকার নেই। যারা নতুন করে আসছেন তারা এই বেসিক না নিলেও চলবে। এখন জার্নালে চলে যাই। জার্নাল করতে হলে আমাদের ঘর লাগবে। যেহেতু আমাদের ডাক্তার নিচে দেখেন 1 নম্বরে বলছে জার্নাল দ্য ট্রানজ্যাকশন, জাবেদা তৈরি করো। তাহলে জার্নাল করতে হলে আমার জার্নালের ঘর করব। জার্নালের ঘরে করলে 5টা ঘর করতে হয়। একটা ঘরের নাম হলো ডেট, একটা ঘরের নাম
অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, একটা ঘরের নাম হলো রেফার্ড, একটা নাম ডেবিট টাকা, আরেকটা নাম ক্রেডিট টাকা। যেহেতু বেসিক শুনতে ছাত্ররা আগ্রহী না, এই জন্য বেসিক নিয়ে আর আলোচনা করলাম না, সরাসরি অঙ্ক কীভাবে শর্টকাটে শেখা যায় এবং করা যায় সেটা নিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের অবশ্যই ডাক এবং লেকচার শিট লাগবে, এটা আমি আগেই বলে দিছি। ডাক ছাড়া, লেকচার শিট ছাড়া অঙ্ক করে কোনো লাভ নাই আর কি, ক্লাস করে কোনো লাভ নেই, কিছুই বুঝবেন না। এখানে আমার একটু বড় ঘর দরকার, ডিটেলসের অ্যাকাউন্ট টাইটেলের ঘরটা, এই জন্য আমি একটু জায়গা বাড়াই নিলাম। 5টা ঘর সবাই করে ফেলবেন। আমরা শর্টকাটে জাবেদা করার নিয়ম শিখব। উপরে লিখব ডেট, এখানে লিখব অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ ব্যাখ্যা, হিসাবের নাম ও ব্যাখ্যা করতে হবে। এখানে রেফার্ড, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই ঘরগুলো কীভাবে ব্যবহার হয় এটা আমি শিখাবো একটু পরে, সমস্যা নেই। উপরে লিখতে হবে কী অঙ্ক করতেছি আমরা, জার্নাল করতেছি। আমরা উপর প্রতিষ্ঠানের নাম লিখব। এই প্রতিষ্ঠানের নাম হলো কারা সিং, যে প্রতিষ্ঠানে লেখা থাকবে কারা সিং। আর এটা কী অঙ্ক করতেছি, জার্নাল করতেছি। তাহলে আমরা উপরে জার্নাল এন্ট্রি লিখতে পারি অথবা জেনারেল জার্নাল লিখতে পারি। এই ঘরে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন যে এই জিনিসটা ঘরের বুঝি নেই। যারা কমার্সের ছাত্র তারা তো সবাই বুঝতে পারছে এই ঘরের হিসাব, আর যারা হলো সায়েন্স থেকে বা আর্টস থেকে আসছে তাদের হলো সমস্যা। এখানে তাহলে লিখব জেনারেল জার্নাল। বা জার্নাল এন্ট্রি লিখলেও হবে। ফার্স্ট এন্ট্রিতে বলতেছে, উপরের কথাটা এত বেশি প্রয়োজনীয় না, তারপর একটু পড়ে নিই। যেমন দিয়ে দিছে, কারা সিং ইজ লাইসেন্সড CPA ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ হিজ বিজনেস, দ্য ফলোয়িং ইভেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন অকার্ড। এটা অর্থ বলতেছে কারা সিং একটা লাইসেন্স করছে একটা প্রতিষ্ঠানের এবং 1 মাস সে এই ব্যবসা চালাইছে। এই ব্যবসায় কিছু ঘটনা ঘটছে এবং লেনদেন ঘটছে, সেগুলো নিচে দেয়া আছে। মে মাসের 1 তারিখ সিং ইনভেস্ট টাকা 20,000 ক্যাশ। আমি 2টা রুল দিয়ে শিখাবো আপনাকে জাবেদা, একটা হলো বেসিক আর একটা হলো শর্টকাট। এখন সিং ইনভেস্ট 20,000 ক্যাশ, এটার তারিখটা আগে লিখতে হবে। সাল দেওয়া থাকলে সাল সহ লিখবো, সাল মনে হয় অঙ্কে দেওয়া নাই, সাল লিখিনি। এটার জার্নাল হলো, আমি লেকচার শিটে রুল নাম্বার 1-এ চলে যাই। লেকচার শিটে রুল নাম্বার 1-এ বলতেছে ইনভেস্ট শব্দটা দেওয়া থাকলেই ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে শর্টকাট নিয়ম কেউ যদি মুখস্থ করে ফেলায়, ব্যবসায় ইনভেস্ট করলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট লিখতে হবে। টাকা হলো দেয়া আছে 20,000 টাকা। বেসিক আমি শিখাবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, ব্যাখ্যা আমি একটা লিখে দিতেছি, বাকিগুলো আপনারা এমনি পেরে যাবেন, কারণ লেকচার শিটের নিচে সব ব্যাখ্যা দেয়া আছে। ব্যাখ্যা টু রেকর্ড লিখবো যে ঘটনা ঘটছে, যেমন ইনভেস্টেড ক্যাশ ইন বিজনেস। আচ্ছা, রুল হলো ডেবিটটা আগে ছোট ক্লাসে আমরা ক্যাশ লিখে ডট 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 করে ডেবিট লিখছি, ক্যাপিটাল লিখে ডট ডট দিয়ে ক্রেডিট লিখছি। এইভাবে ডেবিট লিখছি, ডট 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 ক্রেডিট লিখছি। এখন আর বড় ক্লাসে এরকম ডেবিট ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নয়, ওটা ছিল ব্রিটিশ সিস্টেম। এখন আমরা ম্যাক্সিমাম অঙ্ক আমেরিকান সিস্টেমে করব। আমেরিকান সিস্টেম হলো ডেবিটটা আমি সামনে লিখবো আর ক্রেডিটটা সোজা এখান থেকে লিখবো না। যেমন ইনভেস্ট কথাটা এখান থেকে লিখছি, অ্যাকাউন্ট টাইটেল সবগুলো কথা এখানে লিখছি, কিন্তু ক্রেডিটটা লিখবো দূর করে। যেমন ধরেন ক্যাশ এখানে যদি লিখি, ক্যাপিটাল তো এখানে লিখতে পারতাম,
এটা লিখলে ভুল, এটা লিখতে হবে ক্যাপিটালটা একটু দূরে, ক্যাপিটালটা একটু দূরে লিখতে হবে, এক আঙুল ফাঁক দিয়ে খাতায়, যেন আমি দূরে লিখছি। তা যেটা সামনে লিখবো এই সাইডে সেটা ডেবিট, আর যেটা একটু দূরে লিখবো সেটাই ক্রেডিট। এইভাবে করলে আর ডেবিট ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নাই। রুল টুল সব শিখিয়ে দিয়েছে একটা প্রাইমারি স্টেজ থেকে, যতটুকু পারতেছি আর কি। তারপর যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন অবশ্যই যে এই জিনিসটা আমি বুঝি নাই। এখন শর্টকাট নিয়ম কী ছিল, মালিক যে কোনো জিনিস মূলধন নিয়ে আসলেই নিয়মটা আপনারা মনে রাখেন, মালিক যা নিয়ে আসবে তাই ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, এটা হলো শর্টকাট নিয়ম। আর ডিটেলস যদি জানতে চান, ডিটেলস নিয়ম হলো টাকা আসলে একটা রুল লিখে রাখেন। এই রুলটা দিয়ে আপনি পৃথিবীর 80% জার্নাল করতে পারবেন। রুলটা হলো টাকা আসলে বা টাকা বাড়লে ক্যাশ ডেবিট লিখতে হবে। ট্রানজ্যাকশানটা পড়ে যদি আমি বুঝতে পারি টাকা আসলো তাহলে ক্যাশ ডেবিট লিখতে হবে, আর ট্রানজ্যাকশানটা পড়ার পর যদি বুঝতে পারি টাকা গেল তাহলে ক্যাশ ক্রেডিট লিখতে হবে। তাহলে আমি প্রথম রুলটা লিখেন যে লেনদেন পড়ার পর ক্যাশ আসলে ক্যাশ ডেবিট, আর লেনদেনটাকে যদি কোয়েশ্চেন করি কেন ক্যাশ আসলো তাহলে সেটা হলো ক্রেডিট। যেমন আমি এখানে যদি প্রশ্ন করি টাকা কিভাবে আসলো, তাহলে কি ক্যাপিটালের মাধ্যমে, মালিক নিয়ে আসছে, এই জন্য ক্যাপিটালকে আমরা ক্রেডিট দিছি। সম্পদ বৃদ্ধি পেল এই জন্য ক্যাশ ডেবিট, আর মূলধন বৃদ্ধি পেল এই জন্য ক্যাপিটাল ক্রেডিট। আর রুল শিখতে গেলে 1 নাম্বার রুল এটা আছে। আচ্ছা 2 নাম্বার একটু পড়ি আমরা। মে 2 বেসিক ক্লাস একটু বোরিং লাগবেই। hired a secretary receptionist at a salary of টাকা 1000 per month। একটা আমি সেক্রেটারি নিয়োগ দিছি বা ভাড়া করছি, 1000 টাকা প্রতি মাসে তাকে বেতন দিব। এখন 1000 টাকা যদি বেতন দেই, এটা তো আমার নগদ যাচ্ছে না এখনই, কারণ চাকরি দিলেই তো সাথে সাথে বেতন দিতে হয় না, চাকরি দিলে বেতন দিতে হয় 1 মাস পরে। তাহলে এটা কোনো লেনদেন হয় নাই, তাহলে এটার নাম লিখব নো ট্রানজ্যাকশান অথবা নো এন্ট্রি। এটা কোনো লেনদেন হয় নাই, কারণ হলো এখানে টাকা আসেও নাই যায়ও নাই। কারণ বেতন যদি দিতাম তাহলে না আমাদের কি হতো, এটার একটা লেনদেন হতো, এখানে টাকা যায়ও নাই আসেও নাই, তার মানে আমরা কী লিখব নো ট্রানজ্যাকশান। এরকম যদি পড়ার পরে টাকা না আসে না যায়, সম্পদ বাড়েও না কমেও না, এরকম কিছু ঘটে যদি, তাহলে সেটা কোনো লেনদেন না, সেটা একটা ঘটনা, তাহলে লিখব নো ট্রানজ্যাকশান। মে 3 তারিখ বলছে পারচেস কিনছি 1500 টাকা অফ সাপ্লাই অন অ্যাকাউন্ট ফর রেড সাপ্লাই কোম্পানি। আচ্ছা একটা জিনিস কিনলে জিনিসটা বাড়ে না, যদি বাড়ে সম্পদ বাড়ে সেই জিনিসটা হলো ডেবিট। কি বাড়ছে জিনিসটা? সাপ্লাইজ, তো লিখব সাপ্লাইজ। আর এটা কি টাকা দিছি অন অ্যাকাউন্ট যদি দেওয়া থাকে, যদি কোনো কিছু কিনি তারপর যদি অন অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট লিখতে হবে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। টাকা তো এখানে দেয়া আছে 1500 টাকা, এখানে আছে 1500 টাকা দেওয়া, এখানে দেওয়া আছে 1500 টাকা। এখন যারা ব্যাখ্যা নিচে দেওয়া আছে সেটা লিখে নিন, ব্যাখ্যা টু রেকর্ড দিয়ে যেই ঘটনা ঘটছে সেটা লিখে দিলেই হয়। এখন যারা বলতেছেন স্যার এটা আমি পারি না, এরকম বেসিক আমার নাই, তাদের জন্য শর্টকাট ওয়ে লেকচার শিটের আপনি যান এই 4-এর 1 দেখেন, লেকচার শিট 4-এর 1 লেখা আছে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট। লেকচার শিটে আমি বলছিলাম আগে লিখে রাখতে, না লিখে রাখলে তো আর আপনার লাভ হবে না, কারণ লেকচার শিটে ওই 10টা জার্নাল করলেই বইয়ের সবগুলো আপনি পারবেন। 4-এর 1 দেখেন পারচেজ ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট, একটা জিনিস কিনছি অন অ্যাকাউন্টে, তাহলে জার্নাল লেখা আছে ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এখানে ইকুইপমেন্ট কিনছি দেখে ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট লিখছি। এখন এই জায়গায় এই প্রশ্নে বলছে ইকুইপমেন্টের জায়গায় কি সাপ্লাই কিনছি, পারচেজ সাপ্লাই দেওয়া, তাহলে সাপ্লাই ডেবিট দিব, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট দিব। তাহলে আমরা রুলটা কি শিখলাম, আমি একটা রুল সাইড দিয়ে লিখে দিতেছি, যদি যে কোনো অ্যাসেট কিনি তো ওই অ্যাসেটসের নামটা দিব। যদি অন অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে
অ্যাকাউন্টস পেবল দিব, আর যদি অন অ্যাকাউন্ট না দেওয়া থাকে তাহলে দিব হলো ক্যাশ। আবার বলছি, যে কোনো জিনিস কিনলে ওই জিনিসটার নাম দিব উপরে ডেবিট, পারচেজ যদি দেওয়া থাকে, আর ক্রেডিট দিব অন অ্যাকাউন্ট লেখা থাকলে অ্যাকাউন্টস পেবল, ক্যাশ লেখা থাকলে ক্যাশ। এইটাই আমাদের কেনার জাবেদা। তো এটা মুখস্থ করে ফেলেন, তাহলে সব পারবেন। 7 নাম্বার বলছে পেইড অফিস রেন্ট, অফিসের ভাড়া দেওয়া হলো, ভাড়া দিলে টাকা আসে না যায়, টাকা চলে যায়, টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট লিখতে হয়। টাকা চলে গেলে নগদ টাকা যদি চলে যায় ক্যাশ ক্রেডিট। তো যেহেতু ক্যাশ চলে গেছে, আমি যদি প্রশ্ন করি কেন গেল, রেন্টের জন্য, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন যারা রুল শিখতে চান তাদের জন্য আমি বলছি, রুল লিখে ফেলেন। একটা রুল তো আমি বলে দিলাম, একটা সম্পদ কিনলে পারচেজ হলে হয়তোবা সম্পদের নাম হবে ক্যাশ, নাহলে অ্যাকাউন্টস পেবল হবে। সেম এখানেও তাহলে 2 নম্বর রুল আসতেছে, যদি যে কোনো এক্সপেন্স হয় তাহলে এক্সপেন্স ডেবিট হবে 100%, এক্সপেন্স ডেবিট হবে। কিন্তু ক্রেডিট কি হবে, ক্রেডিট ওই যে অ্যাকাউন্টস পেবল না হলে ক্যাশ। যে অন অ্যাকাউন্ট বলা থাকে তাহলে অ্যাকাউন্টস পেবল, আর কিছু বলা না থাকলে পেইড বলা থাকলে ক্যাশ। তাহলে আপনি কিন্তু এই যে 2টা রুল শিখে ফেললেন, 2টা রুল জার্নালের শিখে ফেলছেন। এরপর বলতেছে 11 তারিখ বলতেছে, 7 তারিখ পর্যন্ত হয়ে গেছে, উপরে থেকে কিছু মুছে দিই। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। জার্নাল তো একটা বেসিক ক্লাস, অ্যাডজাস্টিংয়ের রুলগুলো আরও সহজ। অ্যাডজাস্টিংয়ের মাত্র এরকম 9টা জার্নাল আছে, যে 9টা জার্নাল মুখস্থ করলে অ্যাডজাস্টিং আপনি এই বইয়ের ফার্স্ট ইয়ারে যত ধরনের অ্যাডজাস্টিং আছে সবগুলো পারবেন, ওয়ার্কশিট পারবেন এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারবেন। মানে অ্যাডজাস্টিং পারলে 30 নাম্বার পাওয়া যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, 11 তারিখ বলছে, মে 11 বলতেছে যে কমপ্লিটেড এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল্ড ক্লায়েন্ট 2100 টাকা ফর সার্ভিস প্রোভাইডেড। আমি আপনাকে একটা রুল বলে দিচ্ছি, সার্ভিস শব্দ যদি দেওয়া থাকে, সার্ভিস আর্ন প্রোভাইড এরকম শব্দ দেওয়া থাকে, যদি দেখেন লেকচার শিটে তো রুল আছেই, এই শব্দগুলো লেখা থাকলে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট আগে লিখে ফেলবেন চোখ বন্ধ করে। আর ডেবিট 2টা জিনিস মধ্যে একটা হবে, একটা হলো ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ কখন লেখা থাকবে, যদি ক্যাশ শব্দটা লেখা থাকে বা রিসিভ শব্দ লেখা থাকে তাহলে ক্যাশ ডেবিট লিখব। আর যদি ক্যাশ শব্দটা না থাকে তাহলে অন অ্যাকাউন্ট শব্দ দেওয়া থাকে তাহলে কী লিখব, অ্যাকাউন্ট রিসিভেবল লিখব। তো এখানে দেখেন ক্যাশ শব্দটা লেখা নাই এবং রিসিভ শব্দটাও লেখা নাই, তার মানে এটা কি বিল লেখা আছে, বিল আর অন অ্যাকাউন্ট একই জিনিস। তাহলে এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সংক্ষেপে লিখে ফেললাম, আপনার সম্পূর্ণভাবে লিখেন 2100 টাকা। রুল 3 চলে গেল, 3টা রুল শিখিয়ে ফেলছি। এখন আমরা 12 তারিখ চলে যাচ্ছি। রিসিভ 3500 টাকা অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট কনসাল্টিং। এখন এখানে রিসিভ মানে কি, রিসিভ শব্দের অর্থ কি, পাইলাম। রিসিভ টাকা, রিসিভ মানে পাইলাম, কি পাইলাম, নগদ টাকা, তো ক্যাশ ডেবিট হবে। আর অ্যাডভান্স অগ্রিম টাকা পাইছি কোনো সেবার জন্য, তাহলে সার্ভিস রেভিনিউ জায়গায় এই জিনিসটাই তো হয়েছে, সেবাই হয়েছে কিন্তু অ্যাডভান্স হয়েছে, তো ক্যাশ ডেবিট লিখবো। আর আর্ন বা অ্যাডভান্স সার্ভিস রেভিনিউ, অগ্রিম সার্ভিস রেভিনিউকে আর্ন বলা হয়, তাহলে ক্যাশ ডেবিট হবে আর্ন সার্ভিস রেভিনিউ, আর্ন সার্ভিস রেভিনিউ অথবা অ্যাডভান্স সার্ভিস রেভিনিউ। কত টাকা বলছে, 3500। রিসিভ শব্দ লেখা থাকলে ক্যাশ ডেবিট। এবারে সার্ভিস রেভিনিউ ছিল কিন্তু অ্যাডভান্স, এর জন্য আর্ন লিখছি বা অ্যাডভান্স লিখলেও হবে। এরপর আছে 17 তারিখ রিসিভ ক্যাশ, আবার রিসিভ ক্যাশ, তাহলে ক্যাশ তো চোখ বন্ধ করে আগে, রিসিভ লেখা থাকলে ক্যাশ ডেবিট।
রিসিভ ক্যাশ 1200 ফর সার্ভিস কমপ্লিটেড। আমি বলছিলাম সার্ভিস শব্দ দেওয়া থাকলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়, আর ক্যাশ লেখা থাকলে ক্যাশ ডেবিট হয়। তাহলে এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। কত টাকা হবে? 1200 টাকা। এর মাঝে কোনো যদি এন্ট্রি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই তারিখেরটা আবার বলেন স্যার, বুঝতেছি না। আচ্ছা, একজন লিখছে সবগুলো দফা বাংলা নামে একটু বলে দিলে আর কি ভালো হতো। আচ্ছা, বাংলায় তো বলতেছি সবগুলো। যেমন ক্যাশ হলো নগদ, এসআর হলো সার্ভিস রেভিনিউ, আর্ন সার্ভিস রেভিনিউ অগ্রিম সেবা আয়। আর আগে যেগুলো করছিলাম ক্যাপিটাল হলো মূলধন, আর সাপ্লাই হলো মণিহারি, রেন্ট হলো ভাড়া, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল হলো দেনাদার, অ্যাকাউন্টস পেবল হলো পাওনাদার। এটা ছিল আমাদের 17 তারিখ। 31 তারিখ পেড সেক্রেটারি রিসেপশনিস্ট টাকা 1000 স্যালারি ফর দ্য মান্থ। পেড শব্দ অর্থ ক্যাশ দেওয়া, নগদ টাকা চলে গেল। স্যালারি হলো এক্সপেন্স, দেখেন রুলে এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। পেড যেহেতু লেখা আছে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আরও সহজ করে বুঝিয়ে দিই, পেড শব্দ দেওয়া থাকলে ক্যাশ ক্রেডিট লিখতে হবে। আর কেন টাকা গেল আপনার যদি প্রশ্ন করি, কেন টাকাটা দিলেন? বেতনের জন্য, সেক্রেটারি বেতন দিছেন, তা ক্যাশ ক্রেডিট হলো, আর স্যালারি এক্সপেন্স ডেবিট হলো। লাস্ট 31 তারিখ বলছে পেইড 40% ব্যালেন্স ডিউ রেড সাপ্লাই কোম্পানি এস, অর্থাৎ রেড সাপ্লাইয়ে আমরা খুঁজে বের করব। 3 তারিখে আছে 1500 টাকা ছিল রেড সাপ্লাই, 3 তারিখে আমরা দেখি 1500 টাকা ছিল। এই 1500 টাকার মধ্যে 40% আমরা দিয়ে দিছি, পেড করছি। পেড করলে তো ক্যাশ ক্রেডিট লিখতে হয়। এখন যদি আমি প্রশ্ন করি কাকে দিলেন টাকাটা? রেড কোম্পানিকে। তাহলে রেড কোম্পানিকে ডেবিট লিখবো। রেড কোম্পানির নাম হলো অ্যাকাউন্টস পেয়েবল। আমরা দেখি একটু কষ্ট করে 3 নাম্বার জার্নালের অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা ক্রেডিট লিখছিলাম, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবলকে আমি টাকা দিলে এবার ডেবিট লিখবো। কত টাকা? 1500 টাকার 40% লিখবো। 1500 গুণ 40% আসতেছে হলো 600 টাকা। এই সবগুলো ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাগুলো হলো টু রেকর্ড দিয়ে যদি টাকা পাই তাহলে লিখবো রিসিভ ক্যাশ ফর সার্ভিস রেভিনিউ, বা যে কোনো কাজে টাকা দিলে পেড ক্যাশ ফর রেন্ট এক্সপেন্স, বা যে কোনো কাজের জন্য। 4 নাম্বার এখানে শিটে লেখা আছে পারচেস এবং সেল বা যে কোনো অন অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে অন অ্যাকাউন্ট লিখে দিলেও হয়ে যাবে। আশা রাখি অঙ্কগুলা বেশ ভালো করে বুঝতে পারছেন। কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আর ক্লাসটা আমি সেভ রাখবো, আপনারা একটু কষ্ট করে আবার দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। যেগুলো না বুঝবেন সেগুলো আবার কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার করাবো। আল্লাহ হাফেজ।